কারণে সেই নিয়োগ বন্ধ থাকে। পরবর্তী ঘটনা প্রত্যেকের জানা, কিন্তু আজ কোনো তালিকা প্রকাশ না করে, পিডিএফ এর আকারে কোনো মেধা তালিকা প্রকাশ না করে, কোন ক্যাটাগরিতে কত রিক্রুটমেন্ট তার কোনো তালিকা প্রকাশ না করে, তালিকায় আমি চাকরি পাচ্ছি, আমার উপরে কি আছে, আমার নিচে কি আছে সেটা জানার কোনো প্রশ্ন না করে, আজকে যে তালিকা এখানে প্রকাশ করা হয়েছে প্রায় 16,500 জনের, সে তালিকা প্রকাশ তো হয়নি, শুধুমাত্র সেখানে রোল নাম্বার টাইপ করলে দেখা যাচ্ছে যে সে কোয়ালিফাইড হয়েছে কি কোয়ালিফাইড হয়নি। এটা কোনোভাবে এই প্রক্রিয়ার চূড়ান্ত অস্বচ্ছ, সম্পূর্ণ দুর্নীতিতে ভরা। কিভাবে এই ফল প্রকাশ হলো, কারা কোন মেধার ভিত্তিতে এখানে চাকরি পেলেন, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। প্রশ্ন ভুল থাকার কারণে যারা আদালতের শরণাপন্ন হয়েছিলেন, প্রশ্ন ভুল থাকার কারণে, প্রশ্নপত্রে যে ভুল থাকার কারণে আদালতে যে মামলা চলছিল সেই মামলার রায় আজও প্রকাশিত হয়নি। এই মামলার রায় বেরোবে সম্ভবত মার্চ মাসে, কিন্তু তার আগে যারা মামলা করেছিলেন, যাদের সেই পূর্ণ ঘোষণা তালিকায় যাদের কোনো নাম ছিল না, তারা এই তালিকার অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে যদি শুধুমাত্র মামলা করাটাই, প্রশ্নপত্রে ভুল থাকার জন্য মামলা করাটাই একমাত্র যোগ্যতা হয়ে থাকে চাকরি প্রার্থী, তাহলে সরকার অন্তত শ্বেতপত্র প্রকাশ করে সেটা বলুন। কারণ এমন বেশ কয়েকজন মামলা করেছিলেন যাদের নাম সেই সময় তালিকায় ছিল, যারা টেট কোয়ালিফাই করেন, কোয়ালিফাই না করার কারণে তাদের কোনো ভাইবা হয়নি। কিন্তু এই যে তালিকা আজকে প্রকাশ হয়েছে, মানে তথাকথিত তালিকা যে অ্যাপের মাধ্যমে চলছে, যেটা তো পূর্ণাঙ্গ তালিকা নয় কোনো অবস্থায়, তাদের নাম এখানে কি করে ঢোকা? এই চাকরি দেওয়ার নাম করে তৃণমূল সরকারের কিছু নেতা মন্ত্রী থেকে শুরু করে বহু মানুষের বিরুদ্ধে অভিযোগ শোনা গেছে। বহু এমএলএর পরিবারে 8 জন 11 জন করে চাকরি পেয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এই পরীক্ষা জুড়ে পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা টাকা নেওয়ার অভিযোগ এবং তার প্রমাণ সহ সংবাদ মাধ্যমে বহুবার প্রকাশিত, বহু চর্চিত। 2017 সালে কিছু নিয়োগ সম্পূর্ণ হয়ে গেল, তারা আজও চাকরি করছে। তারপরে এই তালিকা প্রকাশ করা হলো, যে তালিকা বহু মানুষজনের এমন নাম থাকবে যারা শুধুমাত্র যাদের একমাত্র যোগ্যতা তারা মামলা করেছে। তাহলে 6টি প্রশ্নের যে ভুল ছিল, এই লক্ষ লক্ষ পরীক্ষার্থী যারা ওই প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন, উত্তর লিখেছেন, তাহলে তারা তো এখান থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে গেল। কোন ক্যাটাগরিতে কত, ওবিসিতে কত, এসটিতে কত, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কত, এসসি কত, এর কোনো হিসাব এখনো পর্যন্ত কারোর সামনে নেই। এই তালিকার সম্পূর্ণ অস্বচ্ছ, এই তালিকা দুর্নীতিতে ভরা। বহু নেতারা যারা একসময় পরীক্ষার্থীর থেকে মোটা উৎকোচ গ্রহণ করেছিলেন চাকরি দেবেন বলে, আজকে সেই সব গ্রাম বাংলার দূতেরা আজকে ফোন বন্ধ করেছে। সেই দূতেরা এখন ভগ্ন দূত হয়ে তাদের ফোনটা বন্ধ রেখে দিয়েছে। কিন্তু আজকে এই লক্ষ লক্ষ মানুষকে যে সরকার, যে দল প্রতারণা করে, তারা আবার ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে চূড়ান্ত প্রতারণা এখানে শুরু করে। 15ই ফেব্রুয়ারি শিক্ষক চিকিৎসক নিয়োগের নামে 647 জনের নিয়োগ সম্পূর্ণ হয়েছে। এই নিয়োগে পোস্ট ডক্টরাল যারা করেছেন, যারা পিজি করাচ্ছেন, যে সমস্ত চিকিৎসকরা আছেন, তাদের বাদ দিয়ে শুধুমাত্র এমবিবিএস কিছু লোক পাস করেছেন, তারও এখানে নিয়োগ প্রদানের সম্পূর্ণ হয়েছে। যারা বিভিন্ন স্বাস্থ্যকর্তা আছেন, যারা আধিকারিক আছেন, তারা এ ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করছেন না। প্রত্যেকটা টেট পরীক্ষা কোনোটা দুর্নীতির বাইরে নয়, পুরো বিষয়টা অস্বচ্ছ। 10 বছরে মাত্র 2টো টেট, কোনো টেট নির্ভুল নয়, এবং সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে এই 16,500 যে নিয়োগ করলেন, তার ভিত্তিতে নিয়োগ হয়েছে, এটা কারোর কাছে পরিষ্কার নয়।
লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, বাংলার শিক্ষিত ছাত্রছাত্রী তাদের কেরিয়ারের সঙ্গে, তাদের মেধার সঙ্গে, তাদের ধৈর্যের সঙ্গে এই সরকার সম্পূর্ণভাবে প্রতারণা করে। আমরা এটা বিশ্বাস করি এই লিড সম্পূর্ণ অস্বচ্ছ। বিজেপি সরকার 2021 সালে ক্ষমতায় আসবার পর 2021 সালের অগাস্ট মাসের মধ্যে এই টেট পরীক্ষা নিয়ে আমরা তদন্ত কমিশন বসাবো। সম্পূর্ণ বিষয়টাকে তদন্তের আওতায় নিয়ে আসা হবে। আজকে শুধু শিক্ষাক্ষেত্রে নিয়োগ নয়, আমরা বারবার বলছি যত কন্ট্রাকচুয়াল সার্ভিস হয়েছে সম্পূর্ণ ক্ষেত্রে সেগুলো নিয়োগগুলো সম্পূর্ণ অবৈধ হয়েছে। মেধাকে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখে অস্বচ্ছতায় ভরা এই পুরো তৃণমূল কংগ্রেসের 10 বছরের নিয়োগ পদ্ধতি। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সমস্ত কার্ড ওজন দরে ক্যাবিনেট সমেত বিক্রি করে সেগুলোকে স্টেট ট্রেজারিতে জমা দেওয়া হবে। এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করার মধ্যে দিয়ে এ রাজ্যে বেকারদের সঙ্গে, শিক্ষিত বেকারদের সঙ্গে যেভাবে প্রতারণা করে, তারপর মাত্র 1 লক্ষ বেকারকে 1,500 টাকা করে মাসিক দিয়ে সমস্ত জায়গায় প্রচার চলছে যে আমরা যুবশ্রীর মাধ্যমে আমরা সমস্ত বেকারদের কাছে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত তথ্য। এই নিয়োগ পদ্ধতির বিরুদ্ধে আমরা বলছি অবিলম্বে সরকারের উচিত এত ছাত্রছাত্রী যেখানে ভবিষ্যৎ যুদ্ধ আছে, এতজন মানুষ এত বছর ধরে অপেক্ষা করছেন। 2014 সালে যে পরীক্ষা হয়েছে তার নিয়োগ হচ্ছে 2021 সালে, তাও আবার মধ্যরাত্রে ফল প্রকাশ করে এর সম্পর্কে সরকার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবার দাবি জানাচ্ছে। না হলে আমাদের যুব সংগঠনের পক্ষ থেকে আমরা লাগাতার এই যে কদিন বাকি আছে এই সরকারের, তাদের বিরুদ্ধে আমরা পথে নামছি, আন্দোলন চালাবো। আমাদের দাবি পূর্ণ মেধা তালিকা এই ক্ষেত্রে প্রকাশ করতে হবে এবং কিসের ভিত্তিতে যারা ট্রেন টিচার নয় তাদের এখানে নিয়োগ করা হয়েছে। বহু ছাত্রছাত্রী আমাদের দপ্তরে এসে আমাদের কাছে অভিযোগ করছেন যে আনট্রেনরা চাকরি পেয়েছেন, আনট্রেনরা চাকরি পেতে চলেছেন, কিন্তু যারা ট্রেন তারা চাকরি পান। কোন মেধা শব্দের ভিত্তিতে এই তালিকা সরকার তৈরি করলো তাকে সম্পূর্ণ ফল প্রকাশ করতে হবে। প্যারা টিচার এসএসকেদের নিয়ে যে সরকার যেভাবে প্রতারণা চালিয়ে যাবে, যেভাবে 2011 সালের আগে বিভিন্ন ধর্ণা মঞ্চে বিভিন্ন অবস্থানে গিয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং বর্তমানে শিক্ষামন্ত্রী সেদিন প্রতিশ্রুতি দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের রাজ্যের বহু ক্যাবিনেটের মন্ত্রী যারা বিভিন্ন সময়ে ধর্ণা মঞ্চগুলোতে পৌঁছতেন, কখনো মাদ্রাসা শিক্ষকদের ধর্ণা মঞ্চে, কখনো প্যারা টিচারদের ধর্ণা মঞ্চে তারা পৌঁছতেন, আশ্বাস দিতেন, বৈঠক করতেন, কিন্তু সরকার 10 বছর চলে যাবার পরেও তাদের কাছে কোনো সুরাহা তাদের করেনি। আর স্নাতকোত্তর এবং স্নাতক এই দুজনের মধ্যে বেতনের যে বৈষম্য, যে ফারাক, সারা ভারতবর্ষে সেটা 2,700 টাকা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা 8,000 থেকে 9,000 টাকা পর্যন্ত। দীর্ঘদিনের এদের দাবি, এরা বহুবার দেখা করেছেন শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গে, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, বিভিন্ন সময়ে এরা আশ্বাস দিচ্ছেন, আশ্বাস দিয়ে তারা ঘটনাটাকে এড়িয়ে চলে যাচ্ছেন। কিন্তু আজকে এদের মুভমেন্টগুলো কার্যত বেয়নেট পয়েন্টে পৌঁছে গেছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে 19শে ফেব্রুয়ারি বেলা 12টায় কলকাতা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কলেজ স্ট্রিট থেকে এই সমস্ত প্যারা টিচার, অস্থায়ী টিচার, যারা কলেজে অস্থায়ী শিক্ষক আছেন, এমএসকে আছেন, যাদের প্রত্যেককে নিয়ে একটা পদযাত্রার আয়োজন করেছি, প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিল বেলা 12টার সময়, ঠিক দুপুর 12টায় শুরু হবে, কলেজ স্ট্রিট সংলগ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে এই আমাদের যাত্রা ধর্মতলা পর্যন্ত যাবে। কিন্তু আবার বলছি, এই সরকার শুধুমাত্র সমাজের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতিকে প্রতিষ্ঠা করেছে তাই নয়, এই সরকার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। তাই এই সরকারের বিরুদ্ধে আমাদের এই সর্বাত্মক আন্দোলন চলবে। সমস্ত সরকারি নিয়োগ প্রক্রিয়া যদি জানাতে পারেন
আর আমাদের এটা ঘোষিত অবস্থান থাকলো যে 2021 সালের অগস্ট মাসের মধ্যে এই সরকার পরিবর্তনের পর বিজেপি সরকার এই সম্পূর্ণ নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে একটি কমিশন গঠন করবে। আপনারা বলছেন যে সরকারে এলে আপনারা তদন্ত করবেন, কিন্তু ততদিনে তো এই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে। মানে একবার নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে তদন্ত কমিটি নতুন করে তদন্ত করে যা প্রকাশ্যে আসবে সেটার বৈধতা কতটা থাকবে, এবং এই পরিস্থিতিতে আপনারা এই নিয়োগ বন্ধ করার জন্য কি আদালতে যাওয়ার কথা ভাবছেন? আমরা যেটা এই পর্যন্ত আমাদের যে বক্তব্য আমরা জানালাম, সরকারের রিয়াকশনের জন্য আমরা অপেক্ষা করছি। বহু ছাত্রছাত্রী আছেন, তারা আমাদের জন্য অপেক্ষা করছেন না, তারা তাদের মতো করে করছেন। আমরাও ওভারঅল বিষয়টাকে যেভাবে দেখেছি সেটা আপনাদের সামনে উপস্থিত করলাম। কিন্তু যে অস্বচ্ছতা তৈরি হয়েছে আমাদের মনে হচ্ছে, কারণ কেন একটা সরকার পিডিএফ ফাইল করে ফরম্যাটে কেন পুরো তালিকা প্রকাশ করবেন না? অতীতে সমস্ত জায়গায় তালিকা প্রকাশ হয়েছে, এই সরকার তালিকা প্রকাশ করেছে। এই সরকার দেখিয়েছে কোন কোন ক্যাটাগরিতে কত নিয়োগ হয়েছে। এই সরকারই তো তালিকা অতীতে প্রকাশ করেছে, যে তালিকার উপর নির্ভর করে মামলা হয়েছে, যেখানে নাম না থাকার জন্য কিছু ছাত্রছাত্রী মামলা করেছে। তাহলে এই সরকার তখন তালিকা প্রকাশ করেছে, আজকে তালিকা প্রকাশ করছে না কেন? এটার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। আজকে এই পর্যন্তই, যেটুকুনি আমাদের সিদ্ধান্ত আপনাদের জানালাম। 19 তারিখ দুপুর 12টায় কলকাতা বিশ্ববিদ্যালয় শুরু করে ধর্মতলা শেষ হবে। मेरा एक सवाल है, क्योंकि 18 को गृह मंत्री अमित शाह वापस आएंगे पश्चिम बंगाल के दौरे पर, और वो एक रेफ्यूजी के घर, शरणार्थी के घर पे भोजन करेंगे, क्योंकि मथुआ के एक जो मीटिंग हुई थी उससे पहले उन्होंने अनाउंस कर दिया है कि देश में वैक्सीनेशन के बाद रूल्स पूरे होंगे सीए। इस बार क्या शरणार्थियों के लिए कोई अलग मैसेज दिया जाएगा? मैसेज तो गृहमंत्री जी देते हैं, जब वो खुद ही आ रहे हैं, सरकार की जो वक्तव्य है वो रखेंगे, इसमें हमारा कोई दोनों नहीं है। जो सांगठनिक काम है वही चलेगा, और जिन जिन कम्युनिटी को मैसेज देना था लगभग दे चुके हैं लोगों से। लोगों का विश्वास, बीजेपी पर भरोसा पूरा है। क्योंकि सर मुख्यमंत्री ममता बनर्जी ने लैंड और पट्टों को देना शुरू कर दिया है, रेफ्यूजी कॉलोनीज को रिकॉग्नाइज करना भी शुरू कर दिया है, और कुछ ऐसे सेंट्रल गवर्नमेंट की कॉलोनीज है जहाँ पे एविक्शन नोटिस इशू की गई थी, वहाँ पर भी सरकार ने कहा है, राज्य सरकार ने, कि एविक्शन नहीं होगा। ये कोई बोल सकता है क्या? वो तो पिछले 10 साल से क्यों नहीं थे? लोग तो रिफ्यूज आज नहीं है, जब उनके लिए कोई परमानेंट सोल्यूशन करने जा रहे हैं तब ये सब कर रहे हैं। लोगों को भी मालूम है चुनाव आ गया है, इसलिए चुनाव की दृष्टि से ये सारा जो स्टेप्स ले रहे हैं वो ले रहे हैं। अगर उनकी इच्छा थी शरणार्थियों के बारे में, मन में थोड़ा बहुत भी भावना था, तो 10 साल में ये सारा रियलाइज कर देते। होने वाला नहीं है, दिखावा के लिए सब कर रहे हैं। 18 তারিখে অমিত শাহর প্রোগ্রাম কাকদ্বীপে, ওই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৈলানে জনসভা করবেন। 22 তারিখে প্রধানমন্ত্রী ডানলপ ময়দানে, 24 তারিখে মুখ্যমন্ত্রী আবার ওই মাঠেই সভা করবেন। এটা কি কিভাবে দেখছেন? এটা আজ নয়, এর আগের থেকেই করছেন, বিজেপি তো ফলো করছেন। আমরা যেমন এই যে পরিবর্তন যাত্রা শুরু করেছি, যদি দুধ বলে ঠিক একই রকমভাবে গাড়ি তৈরি করে তার নেতারাও ঘুরছেন। ওনার কাছে যিনি বুদ্ধি দেন তার বুদ্ধি আর খাটছে না। উনি ভাবছেন বিজেপি যে ধরনের যোজনা তৈরি করে কাজ করছে, আন্দোলন করছে, অভিযান করছে, সেটাই বেশি সাফল্য পাচ্ছে, সেটাকেই ফলো করছেন। ঠিকই আছে, হয় উল্টো সরকারকে বিরোধীরা ফলো করে বিরোধিতা করে, উনি আমাদের পেছনে ঘুরছেন। এর থেকে বোঝা যাচ্ছে ওনার আত্মবিশ্বাস নেই, বিজেপিকে আটকানোর কোনো রাস্তা নেই। পরিবর্তন যাত্রা শুরু হয়েছে, অনেকটা দিন গড়িয়ে গেল, বিভিন্ন কেন্দ্রীয় নেতারা উদ্বোধন করেছেন, আপনিও বেশ কিছু পরিবর্তন যাত্রা উদ্বোধন করেছেন। সাফল্য কোন জায়গাটা দেখছেন, মানুষ কতটা যুক্ত হয়েছে, যদি মানে একটু অ্যাসেসমেন্ট করে সামাপ করে বলেন। মানুষ যুক্ত হচ্ছে কিনা জানি না, সমস্ত মানুষ রাস্তায় ছিল। কোনো যাত্রাকে আমরা রাত্রেবেলা 8টা 9টা 10টা আগে পৌঁছতে পারছি, 3-4 ঘন্টা লেট হচ্ছে এই সব। খালি এই জন্য ঘন্টার পর ঘন্টা হাতে ফুল নিয়ে, থালি নিয়ে, সংখ্যা নিয়ে মহিলা দাঁড়িয়ে আছে, জয় শ্রীরাম বলছেন, ফুল চড়াচ্ছেন, একবার দেখার জন্য, কিছুই নেই বিশেষ দেখা। বিজেপির যাত্রা আসছে বিজেপির বক্তব্য শোনার জন্য, যেটাকে আপনারা রথ রথ বলে প্রচার করেছেন দেখার জন্য, আর যে নেতারা আসছেন তাদের দেখার জন্য এটা হচ্ছে।
এতে একটা লাভ যেটা আমার মনে হয় যে গ্রাম বাংলায় যে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা হয়েছিল বা জিনিস ছিল সেটা সম্পূর্ণ মুক্ত হয়ে যাচ্ছে। মার্চ মাস থেকে তার রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। আজকে আপনি এখন এখানে কয়েকজনকে জয়েন করাবেন, খানিকক্ষণ পরে আবার হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং কুমিল্লায় কয়েকজনকে জয়েন করাবেন। দুপক্ষই বিজেপিতে জয়েন করছেন, তাহলে দুটো আলাদা অনুষ্ঠান দেন। সারা পশ্চিমবাংলায় হচ্ছে, এখানেই জনসভা হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, কেন কেউ জয়েন করছে। এত বেশি লোকের যোগাযোগের ব্যবস্থা আছে, তো কিছু লোক এখানে জয়েন করছেন, কিছু লোক ওখানে জয়েন করছেন, কারণ মাধ্যমে আসছেন। আর প্রত্যেক দিনই এটা হচ্ছে। যেহেতু এখানে প্রেস ছিল, আপনাদের ডাকা হয়েছে, আমি থাকবো বলে বললাম যে আজকে আসুন, এখানে আমরা জয়েন করবো। সে তো আগামী দিনে হয়ে যাবে। 22 তারিখে প্রধানমন্ত্রী আসছেন, রামলামপুরে সভা, সরকারি সভা, মুখ্যমন্ত্রীকে ডেকেছেন। সবসময় আমরা ডাকি, উনি কখনো ভুল করে আমাদের ডাকেন না, শেখা উচিত কমছে কম। আর তো সময় নেই, চলে গেছে, পরিবর্তন হওয়ার সুযোগ নেই, পুরো পরিবর্তন হবে। अधीर रंजन चौधरी ने कल कहा है कि जो सर्वे टीवी पर दिखाई जा रही है बीजेपी को लेकर, वो पैसे देकर बनाया गया सर्वे है और भाजपा और कांग्रेस जो चुनाव मिलकर एक साथ गठबंधन में लड़ रही है, वो अकेले नहीं बल्कि जेडीयू एनसीपी वगैरह को भी हम लोग साथ मिलकर लड़ेंगे। कैसे देख रहे हैं? देखिए, ऐसे ऐसे नाम ले रहे हैं जिसका कोई अस्तित्व नहीं है, और थोड़ा बहुत कहता तो भाजपा में पहले से शामिल हो चुके हैं। मोदी बाबू का कहने का इससे अलग कोई है नहीं, क्या बोलेंगे। अभी उनका अलायंस होगा नहीं होगा, किसके साथ होगा, और दूसरा जो नया पार्टी बना है उसके लिए भी मैडम से चिट्ठी लिखा जा रहा है कि मुख्यमंत्री दिया जाए, और वो खुद बोले हमें मालूम नहीं कैसे क्या होगा। ये खिचड़ी बन रही है ना, देखिए उनको क्या होता है, हमें भी कोई समझ नहीं आ रहा है कि क्या होने वाला है। मीटिंग हो रहा है, कुछ खास नेता अपना अस्तित्व बचाने के लिए आपस में बैठ कर तालमेल कर रहे हैं। जनता भी नहीं होगी, तो नीचे के जो उनके कार्यकर्ता वो भी नहीं, वो भी कन्फ्यूज है। तो जब समय आएगा फिर पता चलेगा कहाँ खड़ा है। দিদিদা, আপনি যে নতুন দলের কথা বললেন, হিন্দু সংহতি থেকে সোমবার দিন একটা নতুন দল ঘোষণা করা হয়েছে, জনসংহতি। তাদের দাবি তারা শতাধিক আসনে লড়বেন। এবার এটা কি হিন্দু ভোট ভাগ করতে কোনোভাবে হিন্দু সংহতি, শিবসেনা এদেরকে এবার মাঠে নামানো হচ্ছে? এই মুহূর্তে দেশে 2500-এর বেশি রাজনৈতিক দল আছে, একটা নতুন দল যুক্ত হয়েছে, এটা খুব একটা কোনো বিশেষ নয়। এই নির্বাচনে এবং এই নির্বাচন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে মেরুকৃত। বাদ বাকি যারা আছেন তারা নেট প্র্যাকটিস করতে পারেন, শ্যাডো প্র্যাকটিস করতে পারেন, কিন্তু ফেন্সের বাইরে থাকবেন এই নির্বাচনের দর্শক। তবে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় এটা, নির্বাচনের আগে হঠাৎ এরকম বিদেশ থেকে দল চলে আসা, মানে অন্য রাজ্য থেকে, আর এইখানের মধ্যে নতুন দল তৈরি হয়, এর পেছনে আসল তাৎপর্যটা কি, এটা আমার মনে হয় আমাদের রাজ্যের এখনো পর্যন্ত যিনি অভিভাবক এবং রাজ্যের নেতা, আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, উনিই বলতে পারবেন। শ্রমিকরা এটা যদি তাৎপর্যপূর্ণ হয়, তাহলে আব্বাস সিং এদের এই রাজ্যে এসে নতুন করে সংগঠন করা, রাজনৈতিক দল করা, বাম কংগ্রেসের সঙ্গে, এটাও তো বললাম উনিই বলতে পারেন। পশ্চিমবঙ্গের পুরো সাম্প্রদায়িক সংস্কৃতির পরিবেশটাকে তোষণের রাজনীতি এবং বিভাজনের রাজনীতির মধ্যে মিশিয়ে দেওয়ার কারণে যারা সবসময় ভারত বিদ্বেষী কথা বলেন, দেশে দাঙ্গা লাগাবার চেষ্টা করেন, বৃহত্তম জনসমাজকে যারা টুকরো টুকরো করে ভেঙে ফেলার কথা বলে, পুলিশ ছড়িয়ে নিয়ে আক্রমণ করবার কথা বলে, এই ধরনের অশুভ ভিন্ন শক্তি পশ্চিমবঙ্গে আসছে তৃণমূল কংগ্রেসের এই বিভাজনের রাজনীতির কারণে। ঠিক আছে, এখন জয়েনিং আছে, হ্যাঁ, একটা সিডি নতুন গান হয়েছে প্রচারের জন্য, সেই গানটা আপনাদের শোনানো হচ্ছে, আজকে ওটা রিলিজ হচ্ছে। টুম্পার পরে নাকি? টুম্পার পরে এটা, হ্যাঁ বাচ্চা মনে টুম্পাটা লাগাবে, এটা লাগাবে, হ্যাঁ। সাউন্ড নেই, সব সাউন্ডটা বাড়াও। তুমি পাঠিয়ে দাও, আমাদের গ্রুপে পাঠিয়ে দাও, আমরা নিয়ে নেবো, আমরা নিয়ে নেবো। হ্যাঁ, গ্রুপে দিয়ে দাও, আমরা সবাই নিয়ে চালিয়ে দেবো ওটা।
ভিডিও থাকলে ভালো হয়। বলে দাও টিকিট গানের শোনা হচ্ছে দাদা হাতটা নামিয়ে দাদা হাতটা সব একসঙ্গে পশ্চিমবঙ্গে বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সোনার বাংলা গঠনের লক্ষ্যে 44 বছর পর কেন্দ্র এবং রাজ্যে একই দলের পরিচালিত সরকার তৈরির লক্ষ্যে যে উন্মাদনা যে আবেগ মানুষের মধ্যে তৈরি হয়েছে, তারা দেখতে পাচ্ছেন সমাজের ভিন্ন ভিন্ন স্তর থেকে মানুষ আসছেন, ভিন্ন রাজনৈতিক দল থেকে যেমন আসছেন যারা জীবনে কোনোদিন কোনো রাজনৈতিক দলের পতাকা হাতে নেননি, সরাসরি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন, তারাও আমাদের দলে যোগদান করছেন। আজকে এরকম অনেক মানুষ আমাদের মধ্যে এসেছেন, একে একে তার পরিচয় হবে। ডক্টর গৌতম বাচস্পতি কাঁচরাপাড়া আর্নেট হাই স্কুলের প্রধান শিক্ষক, তিনি কোথায় আছেন? তিনি আজকে আমাদের মধ্যে দেখতে পাচ্ছেন, তিনি জয়েন করছেন। ডক্টর সিনহা প্রখ্যাত সঙ্গীত পরিচালক এবং তিনি কীর্তন গায়ক, এবং তার গানের একটা বিশিষ্ট বৈশিষ্ট্য হচ্ছে তিনি রাষ্ট্রপ্রধান একটা নতুন ধরনের ঘরানা আমাদের এই সঙ্গীত শাস্ত্রে যিনি নিয়ে এসেছেন, সেই তপন সিনহা এখানে বেঁচে আছেন, আমাদের সামনে আছেন, তখন আমাদের মধ্যে জয়েন করছেন। এবং আমাদের রাজ্য সভাপতি তিনি করছেন भारत माता की वंदे मातरम, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद। बाकी डॉक्टर एसपी उपाध्याय और डॉक्टर सुजाता भट्टाचार्य महाशय।
দুজন আছেন এখন। আচ্ছা বলো। বলো, আমার স্লোগান দাও। भारत माता की भारत माता की वंदे मातरम बीजेपी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, अमित शाह जिंदाबाद। এবার আমি ডেকে নেবো এক এক করে উপরে উঠে আসবেন। সব দেখে নেন। সঞ্জয় জয়সওয়াল, জয়দীপ মজুমদার, সুমন দে, সব সামনে। পিন্টু সাউ, রান্নিক চক্রবর্তী, অঙ্কুশ মজুমদার, বিকি বড়ুয়া, রাজা মণ্ডল, রাজা দাস, বিশ্বজিৎ দাস। তারা আজকে আমাদের দলে যোগ দিলেন মাননীয় রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষের নেতৃত্বে। ঠিক আছে বলো। भारत माता की वंदे मातरम बीजेपी जिंदाबाद दिलीप घोष जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद বাস বাস হয়ে গেছে সবাইকে স্বাগত। এবার মঞ্চে দেখে নেব রাজারহাট একদম দেখে নিন। মঞ্চে দেখে নেব রাজারহাট থেকে এসেছেন তপন মণ্ডল, তিনি কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি। দেখে নেব ডাব্লু আনসারিকে মঙ্গলকোট থেকে এসেছেন। বলো স্লোগান একবার। भारत माता की बीजेपी वंदे मातरम। এবার মঞ্চে ডেকে নেব রোহিত শাহ, हो गया বিজয় মিশ্র, বিনয় মিশ্র, সুরজ জয়সওয়াল, হেমন্ত বিলানি, সপ্তমঙ্গল পাঠ থেকে এসেছেন শুভঙ্কর সোম, জয়দীপ মণ্ডল। भारत माता भारत माता की वंदे मातरम दिलीप घोष जिंदाबाद, दिलीप घोष जिंदाबाद, मालामाल दमन चले दिलीप घोष जिंदाबाद। सब दामाद चले बस स्वागत। हाथ को बोलो। मोदी जी जिंदाबाद। जिंदाबाद, जिंदाबाद।